আপনারা তো নারীর নেতৃত্বই মানেন না, নারীকে সম্মান করেন না, নারী ভোটটা শুধু চান। নারীর ভোট কি এতই সস্তা? একজন চেয়ারম্যান আজ পর্যন্ত বলতে পারলেন আজ ভোটের আগের দিন কার ইশারায় আপনি আসতে পারেননি আর কার ইশারায় এসেছেন, আজ পর্যন্ত এটাই পরিষ্কার করতে পারেননি। সেই ধোঁয়ার সাথে আমরা সবাই বলতেছি যে আপনি ভারতের ইশারায় এসেছেন। আরে রাখ তোর ফ্যামিলি কার্ড, মানে তুই তুকারিতে চলে গেলেন লাইকে শেখ হাসিনা। মানে শেখ হাসিনা যেরকম বলেছিল যে আরে বেটা দেশে আয়, হ্যাঁ, ওই কণ্ঠস্বরীর প্রতিধ্বনি আমরা শুনতে পেলাম তাদের আমিরের মুখে। জামাতে ইসলামী কয়টা পরিবারকে এই সহযোগিতা করেছে সেটা কি জামাতে ইসলামী বলতে পারবে? এই জিনিসটা একটু শুনতে বলবো আপনাদেরকে। প্রথম কথা হলো উনি দুইটা কথা হলো, ঘর বাড়ি সব জ্বালায় দিবেন বিএনপি যদি আসেন, তারপরে একটা যেটা থ্রেট আমি কিন্তু সত্যি করে বলতেছি, তৃতীয় নাম্বার রেকর্ড করে ছেড়ে দেন। ওনারা আমাদের সমালোচনা করবেন, এই সমালোচনা নিয়ে আমরা আরো দূরে এগিয়ে যেতে চাই। এই সমালোচনাগুলো যাতে গঠনমূলক সমালোচনা হয়, আমাদের ভুল থাকলে আমরা সেগুলো শুধরে নিয়ে আমরা যদি বাংলাদেশের মানুষ আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা সেই সরকারটাকে আমরা সেইভাবে পরিচালনা করতে চাই। দেখেন এই শেষ সময় এসে গতকালকে ইসি হঠাৎ করে সকালবেলা যেটা মোবাইল ফোন 400 গজের মধ্যে ইউজ করতে পারবে না, এই ধরনের একটা হঠকারী সিদ্ধান্ত, তারপরে আপনি বিএনসিসিকে আপনি এখন পর্যন্ত বিএনসিসিকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেননি, যেখানে পুলিশ বা অন্য শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচিত ছিল তাদের সমর্থন। এবং কালকে যখন এটা প্রচণ্ড প্রতিরোধ করা হলো, তারই পরিপ্রেক্ষিতে আজকে এটা উইথড্র করা হলো। এখন যে জিনিসটা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভোটের দিন শান্তি শৃঙ্খলা রক্ষা আমাদেরকেই করতে হবে, আমি প্রথম থেকে যেটা বলে আসছি। কিন্তু কথা হলো যে ভোটের আগের দিন দুইটা জিনিস আমি একটু আপনার দিব, যে দুইটা জিনিসের জন্য আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম। একটা হচ্ছে কোনো মিডিয়াতে এই জিনিসটা আসলেন না, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন কি জামাতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে এইটা একটা সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য কতখানি কি বলবো আপনাকে, মানুষকে যে ভায়োলেন্সের দিকে ঠেলে দেওয়া, আর এই জিনিসটা একটু শুনতে বলবো আপনাদেরকে। প্রথম কথা হলো উনি দুইটা কথা হলো, ঘর বাড়ি সব জ্বালায় দিবেন বিএনপি যদি আসেন, তারপরে একটা যেটা থ্রেট আমি কিন্তু সত্যি করে বলতেছি, তৃতীয় নাম্বার রেকর্ড করে ছেড়ে দেন। তো এই অ্যাটিটিউডটা যদি একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের, যার নমিনেশন পেপার বাতিল হয়ে গেল ঋণ খেলাফির জন্যে, এবং এরকম আরও 45-46 জন ঋণ খেলাফি যেখানে বিদ্যমান, যেখানে একটা রাজনৈতিক দল জুলাই সনদকে ধারণ করছে না, জুলাই সনদ সত্যি ব্যথিত হয়ে বলতেছি, জনাব তারেক রহমান মাত্র একদিন বলছে জুলাই সনদের পক্ষে, লাস্টের দিনও তিনি জুলাই সনদের পক্ষে বলেননি। দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে যখন বাংলাদেশ জামাত ইসলাম একটা অবস্থান নিয়েছে, যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বন্ধের জন্যে সবাই আপামর জনসাধারণ কাজ করতেছে, সেইখানে এই ধরনের প্রকাশ্য থ্রেট এই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করবে না, এই ইলেকশনে তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তবে আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আবেদন জানাবো, সেটা হচ্ছে ভয় পেলেই হেরে গেলেন, ভয় পেলেই আপনি আর বাংলাদেশ না। সো আজকে আজাদি পেতে হলে আপনাকে ভোট কেন্দ্রে যেতে হবে, এবং ভয় ডর সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনাকে, এবং এখন পর্যন্ত যে পরিবেশটা দেখা গেছে সেই পরিবেশটা অবশ্যই আশান্বিত, যে সমস্ত জায়গায় যেরকম মানুষ ভেবেছিল যেরকম হবে সংঘর্ষ, বা আওয়ামী লীগ যে প্ল্যান করেছিল, যে পরিমাণ রয়ের প্ল্যান ছিল, সেই পর্যন্ত এখনও আমাদের মানুষ উৎসব মুখর পরিবেশে। এবং সবচেয়ে আমার ভালো লাগলো আজকে গাইবান্ধাতে শামীম হায়দার পাটোয়ারি একটা স্টেজে দাঁড়ায় আছে, এবং উনি বক্তব্য দিতে উঠছে, পুরা মাঠের সবাই দাঁড়িপাল্লা বলে চিৎকার করতেছে। ট্রেনে যাচ্ছে, ট্রেনে মানুষ দাঁড়িপাল্লা বলে চিৎকার করতেছে। আমার কাছে এই দাঁড়িপাল্লা শব্দটার চেয়ে এই উৎসব মুখর পরিবেশে আমরা যে একটা ইলেকশন করতে চেয়েছিলাম, মনে হয় আল্লাহ সেটা কবুল করছে, এবং মানুষ সেইভাবেই যাচ্ছে। এবং সবার কাছে আবেদন, এই ধরনের বিচ্ছিন্ন দুই একটা থ্রেটকে কখনোই আমাদের কি করা হবে না, আমাদের কোনোভাবেই এগুলোতে ভয় ভীতি পেয়ে নির্বাচন থেকে চলে যাওয়া বা ভোট দিতে না যাওয়া, এই কাজটা করা যাবে না। আপনার কাছে ফিরবো, আমি শাম্মী আক্তার আপনার কাছে আসি।
জি, ধন্যবাদ আপনাকে। আমাকে কোনো প্রশ্ন করেননি এখন। না, প্রশ্ন করিনি, একই কথা যে নির্বাচনের একদম দোরগোড়ায় দৌড় প্রান্তে এসে এখন পর্যন্ত যে পরিবেশটুকু আছে সেই পরিবেশটুকুকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং আপনার যারা দর্শক আছেন তাদেরকে অনেক শুভেচ্ছা। সহ আলোচক অনেকগুলো অভিযোগ তুললেন, হ্যাঁ, অনেক অনেক সমস্যা সংকুল দেশ আমাদের, দীর্ঘ প্রত্যাশা, অনেক প্রত্যাশার পরে এই নির্বাচন। কিছুদিন আগেও শোনা যাচ্ছিল, এরকম একটি প্রচারণা ছিল যে শেষ পর্যন্ত নির্বাচনটি হবে, তো সেই জায়গা থেকে বোধহয় আমরা বেরিয়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা একটা গুড সাইন যে আমরা বাংলাদেশের যে মালিকানাটা গত ফেসিস রেজিম, হাইব্রিড রেজিম, যেভাবেই আপনি তাকে বলেন না কেন, খুনি হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে রাষ্ট্রের মালিকানাটা যেটা কেড়ে নিয়েছিল সেটিকে রিএস্টাবলিশ করার জন্য বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যে সুযোগটা, এইটা যে আমাদের সামনে এসছে, এটা একটা অনেক বড় বিষয়। এত ত্যাগ, এত মানে শাহাদাতের পরে, এত প্রাণ ঝরে যাওয়ার পরে আমরা আমাদের সামনে আমাদের যে মূল্যবান ভোট সেটা প্রদান করার সুযোগ পাচ্ছি আর কিছু সময় পরেই। তো সেটা একটা গুড সাইন তো অবশ্যই। কিন্তু যেটা দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে আজকে বগুড়াতে যে ঘটনাটি ঘটে গেল, উনি আমাদের পার্টির মহাসচিবের বক্তব্য উনি শোনালেন। উনি নিজেও উনি যে দলটি সমর্থন করেন সেই দলের পক্ষে উনিও অনেক অনেক প্রচারণা করেছেন, অনেক অনেক কথা বলেছেন তাদের দলের পক্ষে ভোট টেনে নিয়ে যাওয়ার জন্য। এবং যখনই নির্বাচন সামনে আসে, যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে, বিবদমান দলগুলো তারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে নির্বাচনে জয়লাভের জন্য তাদের স্ট্র্যাটেজি, তাদের টেকনিক, যেভাবেই আপনি বলেন না কেন, সেটা তারা অ্যাপ্লাই করার চেষ্টা করে। তিনিও করেছেন, তার দলের পক্ষে অ্যাডভোকেসি করেছেন। কিন্তু যেহেতু শুরুতেই তিনি মহাসচিবের বক্তব্যটাকে খুব হাইলাইটস করার চেষ্টা করলেন, যে মানে এটা কোট করলেন যে এটা ঠিক হয়েছে কিনা, পরিবেশ বিঘ্ন হবে। পরিবেশ তো অলরেডি তারা বিঘ্ন করেছেন। তারা বগুড়াতে অলরেডি আমাদের একজন সমর্থকের, আমাদের একজন কর্মীর তারা চোখ তুলে ফেলেছেন, একটা চোখ। সেই ঘটনা শুনে তার মা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে বগুড়ার মতো জায়গায়, সেই কাহালু নন্দীতে যে ঘটনা ঘটে গেল, 4 জন ইনজোর্ড হয়েছে, এগুলো সত্যিকার অর্থেই ন্যাক্কারজনক। তারা যদিও ইসলামিক দল, তারা অনেক ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা মুখে বলেন, তারা হয়তো মৌরি খান আর মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু তাদের ভেতরটা পরিষ্কার নয়। তারা ভুলে যান যে এই জামায়াতে ইসলামী আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাদের শুরুটা হয়েছিল আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি তাদেরকে এই সুযোগ করে না দিতেন, তারা রাজনীতি করতে পারতেন কিনা সেটা অনেক পরের প্রশ্ন হয়ে দাঁড়াতো। ঠিক আছে, সেই জায়গায় এসে তারা যখন সমালোচনা করেন, তারা কিন্তু সেগুলো ভুলে যান যে তারা যখন এই যে নিজের মানে স্বাধীনভাবে বক্তব্য দেওয়ার যে সুযোগটা পান, তাদের দলে যিনি আমির বলে তারা, হ্যাঁ, সেই আমির যিনি উনি একটা বক্তব্যে দেখলাম যে একটা জনসভায় বক্তব্য দিচ্ছেন, আরে রাখ তোর ফ্যামিলি কার্ড, মানে তুই তুকারিতে চলে গেলেন, লাইকে শেখ হাসিনা, মানে শেখ হাসিনা যেরকম বলেছিল যে আরে বেটা দেশে আয়, হ্যাঁ, ওই কণ্ঠস্বরীর প্রতিধ্বনি আমরা শুনতে পেলাম তাদের আমিরের মুখে। তো এগুলো তো সহ্য করে আমরা আমাদের প্রচারণা চালিয়ে গিয়েছি। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের সকল মানুষ যারা ভোটার হয়েছেন, যারা ভোট দেবেন তাদের, এবং যারা ভোট দেবেন না তাদেরও, সকলের মন জয় করার, সকলের ভালোবাসা পাবার, সকলে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, সম্মান করে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা যেখানে প্রার্থী হয়েছেন তাদেরকে যেন ভোট দেন, সেটিকে মাথায় রেখেই আমরা আমাদের প্রচারণা চালিয়েছি। এবং শুধুমাত্র প্রচারণায় আমরা থেমে নেই, আমাদের পরিকল্পনা আছে। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কিভাবে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই পরিকল্পনাগুলো ইতিমধ্যে আমাদের দলের চেয়ারম্যান জাতির সামনে উপস্থাপন করেছেন। উনি একটি কথা বলেছেন এই যে মোবাইল ফোন নিয়ে, এটি আমার মনের মধ্যেও মানে একটা প্রশ্নের উদ্রেক করেছিল যে মোবাইল কেন নিষিদ্ধ হবে, যে মোবাইলের কারণে, মোবাইল তো একটা মানে আপনার ঘরে ঘরে মিডিয়ার হলো কিভাবে এই মোবাইলের মাধ্যমে, এই মোবাইলের কারণে সারা পৃথিবীতে কিন্তু আপনি ভালো কাজ করেন আর মন্দ কাজ করেন সেটা কিন্তু মানুষ মুহূর্তে জেনে যায়। গত ফেসিস্ট রেজিমে যে এত ভোট চুরি হয়েছে বা জালিয়াতি হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, বা আমি দামি নির্বাচনে যেভাবে তারা ফালস ভোট দিয়েছে, এগুলো যে তারা করেছে সেগুলো তো মোবাইলের মাধ্যমেই উঠে এসছে কিছু কিছু। তাহলে এই মোবাইলের মাধ্যমে তো আপনি পৃথিবীর মানুষের কাছে আপনি আপনার যে খবরটা পৌঁছে দিতে চান সেটা পৌঁছানোর সুযোগ আছে, তাহলে এটা উইথড্র করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যারা সরকারে আছেন তারা খুব মাথা মোটা সেটা আমরা মনে করব না। তারা কেন কোন উদ্দেশ্যে এটা করেছিলেন সেটা একটা বড় প্রশ্ন, কি জন্য করেছিলেন এটা, এই যে সহ আলোচক যিনি উনি যেটা বললেন যে এটা ঠিক আছে, কিন্তু উইথড্র হয়ে গেছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, কিন্তু করাটা তো ঠিক হয়নি। আবার একটু বিষয় আপনাকে সরি থামালাম, সেটি হচ্ছে যে মঞ্জুরুল হাসান মুন্সী দল থেকে মনোনয়ন পেয়েছিলেন, ভিডিওটা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, নিশ্চয়ই বিএনপির জন্য খুব সুখকর নয় নিশ্চয়ই। তো এরকম কোনো পদক্ষেপ বা কেউ যখন ব্যক্তিকেন্দ্রিক
অতি উৎসাহে কোনো কথা বলে ফেলেছে, বিএনপি এর আগে দেখেছি ব্যবস্থা নিয়েছে, তো এর ব্যাপারে কি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত এসেছে? দলের যে বা যারা কোনো খারাপ কাজে যদি জড়িত হয়ে থাকে, সেটা যখন অভিযোগ এসছে, সেই অভিযোগটি তদন্তের জন্য দলের চেয়ারম্যান একটা বডি তৈরি করে দেন, যারা এটা তদন্ত করে, মানে সত্য কিনা মিথ্যা কিনা এটা যাচাই করে সেই রিপোর্টটা করে। সেই রিপোর্টটা পেলে পরে যদি তদন্তে প্রমাণিত হয় যে তিনি বা তারা দোষী, তখন কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বারবারই দলের পক্ষ থেকে বলা হয়েছে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি, এটাই আমাদের সর্বোচ্চ ব্যবস্থা, কিন্তু পুলিশিংয়ের দায়িত্ব আমাদের না, পুলিশিংয়ের দায়িত্ব সরকারের। উনি যেটা আরেকটা উনি পয়েন্ট আউট করেছেন, সেটা হচ্ছে যে ব্যাপক যারা হচ্ছে আপনার কি বলে, যারা হচ্ছে অনেক ঋণের বোঝায় জর্জরিত বা ঋণ খেলাপি যারা তারা এখনো আছে, তারা নির্বাচন করছেন। আমার কথা হচ্ছে জুলাই সনদ হলো এত বড়, মানে জুলাই সনদ মানে এটাকে ই করার জন্য গণভোট হচ্ছে সামনে, কিন্তু জুলাই সনদটাকে তৈরি করবার জন্য যে মানে খসড়াটা তৈরি করা হলো, এটার সঙ্গে যে কমিশন জড়িত ছিল, দিনের পর দিন যে রাজনৈতিক দলগুলো এখানে মতামত ব্যক্ত করলেন, তারা এখানে আলাপ আলোচনা করলেন, এটার ভালো দিক মন্দ দিক সবকিছু বিবেচনা করে তারপর একটা সনদ তৈরি করা হলো, যেটাকে নিয়ে এখন আপনি গণভোটে যাচ্ছেন। যদিও গণভোট সম্পর্কে ব্যাপক প্রচারণা ওইভাবে হয়ে ওঠেনি, সরকারের তরফ থেকেও করে ওঠেনি, রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও ওইভাবে প্রচারণা হয়ে ওঠেনি। উনি খুব দুঃখ দেখালেন যে তারেক রহমান একদিন মাত্র হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন। দেখেন, তারেক রহমান অলরেডি একটা সংগঠন করেছেন আমরা বিএনপি পরিবার নামে, যেই সংগঠনের কাজই হচ্ছে যারা নির্যাতিত, যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে এই গণ অভ্যুত্থানে, তাদের পরিবারকে সহযোগিতা করবার জন্য যেই সংগঠনের কাজই হচ্ছে মানবতার কাজ, তারা সেই সংগঠনটি কাজ করে যাচ্ছে, এটা উনি নিজে তৈরি করেছেন। জামায়াতে ইসলামী কয়টা পরিবারকে এই সহযোগিতা করেছে সেটা কি জামায়াতে ইসলামী বলতে পারবে? আরেকটা বিষয় যেটা উনি বলেছেন, যে মানে আমার এটা হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে, সেটা হলো যে ঋণ খেলাপি যারা বা যারা অনেক ঋণের বোঝায় জর্জরিত, তাদেরকে এই জুলাই সনদের মধ্যে যখন এই অন্তর্ভুক্ত করা হলো বিভিন্ন বিষয়, এই বিষয়টি কেন আনা হলো না? যারা হচ্ছে অনেক ঋণের বোঝা ঘাড়ে নিয়ে যারা নির্বাচন করার খায়েশ জাতির সামনে উপস্থাপন করেন, যাদের কোনো লজ্জা নেই, যাদের কোনো মানে যারা নির্লজ্জভাবে এত ঋণের বোঝা ঘাড়ে নিয়েও আসেন নির্বাচন করবার জন্য, জাতিকে মানে স্বপ্ন দেখানোর চেষ্টা করেন, সেটা দুঃস্বপ্নই হোক আর সুস্বপ্নই হোক, সেটা জুলাই সনদে অন্তর্ভুক্ত করা তো যেত, যে এইরকম যারা আছে তারা নমিনেশন চাইতে পারবে না বা তাদেরকে দেওয়া যাবে না, এই ক্লজটি যদি ওখানে যুক্ত করা হতো তাহলে সেটি কি বেশি অনেক ভালো হতো না? সেটা তো করতে পারতেন। এত বুদ্ধারা এখানে আলোচনা করেছেন, এত কিছু আলোচনা হয়েছে, এটা আলোচনা হয়নি কেন? আমি একটু অনেকগুলো বিষয় এসছে, আমি ব্যারিস্টার শাহরিয়ার আপনার কাছ থেকে আসি। সেটি হচ্ছে যে বগুড়া দিয়ে শুরু করেছেন আপা, বগুড়ার ঘটনাটা আপনার কাছ থেকে শুনি, পর্যায়ক্রমে আরো বেশ কিছু বিষয় নিয়ে এসেছেন, আপনি শুনেছেন? হ্যাঁ, শুনেছি। প্রথম জিনিস হচ্ছে বগুড়ায় যদি এরকম কোনো ঘটনা, আমি আপার কাছে প্রথমে এসে শুনলাম, আমি পেপারে দেখলাম বগুড়ায় যদি এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে সেটা অবশ্যই ঘটেছে। কিন্তু কথা হলো কি, দেখেন প্রথম শহীদ হয়েছে কোথায়? শেরপুরে। প্রথম শহীদ হয়েছে শেরপুরে, এবং সেটাও কিন্তু আমরা সেটাকেও কি বলতেছি যে সহনশীল, যাতে এই ধরনের কাজ আর না হয়। তো সেই জন্য বগুড়ায় যদি এরকম কোনো কাজ হয়ে থাকে, আমি আপনার মাধ্যমে বা আপাও আছে একটা দায়িত্বশীল দলের, আমাদের সবার দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং আমরা কিন্তু এই কথাও শুনতে পাচ্ছি যে 10টা 11টার মধ্যে যদি বুঝি যে ভোটে আমরা হেরে যাচ্ছি, তাহলে ভোট কেন্দ্র কিন্তু দখল করতে হবে। এই ধরনের কথাবার্তাও কিন্তু আসা ঠিক হচ্ছে না। আপনার যেগুলো কথা বলছে, প্রথমে আসি জুলাই সনদ। কেন আমি বললাম যে মাননীয় চেয়ারম্যান একদিন মাত্র বলেছেন যে হা ভোটের কথা, এটা হচ্ছে তাদের নির্বাচনী ইশতেহার। এই নির্বাচনী ইশতেহারের পেজ নম্বর 7, সংবিধান সংস্করণ 1 নম্বরে কি বলতেছেন দেখেন। সংবিধান সংস্কারের বিষয়ে বিগত এত তারিখে জুলাই জাতীয় সনদে যে আঙ্গিকে ঐক্যমত স্বাক্ষরিত হয়েছে, সেগুলো সেই মতে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বললো না কিন্তু বাস্তবায়ন করা হবে। কিভাবে? আপনি সাইন করার পরে আপনি বলেন কিভাবে অগ্রাধিকার দেওয়া হবে? তার মানে আপনি কিন্তু এটা বাস্তবায়ন করতে চাচ্ছেন না। এই শুভঙ্করের ফাঁকিটা আপনি এখানে রেখে দিচ্ছেন যে অগ্রাধিকার দেওয়া হবে কেন? এর চেয়ে প্রায়োরিটি কি আছে? রেফারেন্ডাম হয়ে গেলে তাই ইউ ক্যান নট হ্যাভ এনি চান্স টু টাচ ইট। আপনি এখানে বলবেন সেগুলো মতে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, কারণ আমরা তো সবাই এগ্রিড হয়েছি, আমরা তো জুলাই সনদটাকে সাইন করছি। এই জন্য তো সাইন করে আপনি কেন বলতেছেন অগ্রাধিকার দেওয়া হবে? এবং এই যে আপা যে বললে একটা সংগঠন আছে, তারা জুলাই এটা অবশ্যই যদি করে থাকে সেজন্য তাদেরকে ধন্যবাদ বা সাধুবাদ। কিন্তু কথা হলো একটা দেখেন তো, জামাত ইসলামের ডেডিকেটেড একটা টিমই করে দেওয়া হয়েছে, যে টিমটা জুলাই সনদের জন্য খালি হ্যাঁ ভোটের জন্য ডোর টু ডোর চলে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা উইন্স বলেন, একটা জায়গা বলেন, বরং আমরা কি শুনতে পাচ্ছি নিচের দিকে না ভোটের পক্ষে তারা অনেক জায়গায় প্রচারণা চালাইছে। সো এভিডেন্টলি কি হচ্ছে, চেয়ারম্যান সাহেব যখন মাত্র একদিন, তার কাছে জুলাই সনদটা ইম্পর্টেন্ট না,
তার কাছে জুলাই সনদটা ইম্পর্টেন্ট হচ্ছে না। যে জুলাই সনদ আজকে আমার জুলাইয়ের মানে এই রক্তের সাথে এখনো দাগ শুকায়নি, সেখানে আপনি জুলাই সনদকে অগ্রাধিকার দেওয়ার কথা বলতেছেন, বাস্তবায়ন করার কথা বলতেছেন না। দ্বিতীয় জিনিস আসি, আমিরে জামাত বললেন ফ্যামিলি কার্ডের কথা। দেখেন কেন বলছেন উনি, রাখ তোর ফ্যামিলি কার্ড। ভাই একটু যদি সম্ভব হয় ক্যামেরা এটা একটু দেখান। 8/11/2023 আওয়ামী লীগ সরকার এই ফ্যামিলি কার্ডের কথা বলছিল এবং কত এই পড়ে শোনাচ্ছি আপনাদের। মাননীয় প্রধানমন্ত্রীর মহতী উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয় সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের 1 কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে প্রতি মাসে টিসিবি পণ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বর্তমানে এই ফ্যামিলি কার্ডকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তরের কার্যক্রম নেওয়া হয়েছে এবং এই 1 কোটি কাদেরকে দেওয়া হয়েছিল, তখন যারা যারা আওয়ামী লীগ করে তাদেরকে। সো এই যে ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে যে 2000 টাকা করে দিবেন, কোথায় থেকে টাকা দিবেন সে কথা তো বলেননি। তার মানে আপনি আওয়ামী লীগের যে দুঃশাসন, যে ফ্যাসিবাদ, আপা বারবার বললেন, আপাকে আমি একদম সম্মান করে বল, সেই ফ্যাসিবাদের আপনি কেন প্রকল্প পুনরুদ্ধার চাচ্ছেন? এটা তো আপনার নতুন কোনো প্রকল্প না। আপনি ফ্যাসিবাদের যে প্রকল্প ফ্যামিলি কার্ড, এটা ফ্যাসিবাদের এবং এটা তো দলীয় যে দলীয়করণ, সেই দলীয়করণকে কেন আপনি আবার ফিরিয়ে আনতে চাচ্ছেন? সেই জন্যই মাননীয় আমির যে কথা বলছে রাখ তোর ফ্যামিলি কার্ড, এটা এইভাবেই বলছে বিরক্ত হয়ে। কারণ আবার কি পরিবারতন্ত্রের সেই দলীয় তন্ত্র সেটা আবার ফিরে আসবে, যেটার বিরুদ্ধে এতগুলো তাজা প্রাণ, এতগুলো রক্ত দিয়ে দেওয়া হলো। আসেন, উনি বললেন যে ওনাদের সেখানে তোর ব্যবহার এটি কি সামগ্রিকভাবে বলেছে না ব্যক্তি কেন্দ্রিক? না না, এটা সামগ্রিকভাবে, এটা তো বলতেছে আওয়ামী লীগকে কেন্দ্র করে। কারণ এই ফ্যামিলি কার্ড তো নিয়ে আসছে আওয়ামী লীগ, এটা বিএনপি কে করে না। বিএনপি এই স্টারে যা যা দিছে 5টা জিনিস। ভাই আবার একটা প্রশ্ন তুলেছে যে ওনারা ব্যক্তি টু ব্যক্তিকে গিয়ে সহযোগিতার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে, জামাত করছে কিনা সেটি সেই প্রশ্ন তুলেছে। সেই উত্তর আমি পরে দিচ্ছি, জামাত দিচ্ছে কিনা। প্রথম যদি জামাত, রংপুর থেকে জামাতের দান এই ফিরিস্তি দিব না, আমাদের 10 ভলিউম করা আছে। বাংলাদেশ জামাত ইসলাম 10 ভলিউম করছে সমস্ত শহীদদের আর্কাইভ করার জন্য, অন্য কোনো দল করেনি, এবং করে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এবং যে যতগুলো শহীদ পরিবার, আহত পরিবার, এদের পুনর্বাসন, এদের দেখাভাল করার জন্য যা যা করা প্রয়োজন, আল্লাহ যতটুকু সামর্থ্য দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে, জামাত ইসলাম ততটুকু করছেন। আর কি কি করছেন এটা এই প্রকাশ্যে খালি বলা না, যারা যারা পরিবার ইফেক্টেড সবাই জানে এবং ওই ভলিউমে এটা দেওয়া আছে, সেজন্য আর আমি স্পেসিফিক বললাম না। এখন আমি এখানে আসি যে এই ইস্তারে নতুন কি জিনিস দেওয়া হলো। নতুন দেওয়া হয়েছে কিছু জিনিস, যেমন দিনাজপুরে আম হয় না, কিন্তু আপনি দিনাজপুরে আমের কারখানা দিতে চাইছেন। নতুন কি জিনিস দেওয়া হয়েছে, কুমিল্লা ইপিজেড আছে, আপনি আরেকটা ইপিজেড দিতে চাইছেন। নতুন কি দেওয়া আছে, নীলফামারীতে মেডিকেল কলেজ আছে, তারপর আপনি আরেকটা মেডিকেল কলেজ করতে চাইছেন। যদি আরেক কোনো সমস্যা নাই, না না সমস্যা না। আপনি হচ্ছে বাংলাদেশ সম্পর্কে জানেন না, এটাই বোঝা যাচ্ছে। একটা দলের চেয়ারম্যান যদি দেশ সম্পর্কে না জানে, সে দেশকে কি নেতৃত্ব দান করবেন? এইগুলো তো গোটা অনেকগুলো। দেখেন ফরিদপুরে আপনি বলতে সোয়াবিন, আপনি যে পলিসিটা এটা নির্ধারণ করলেন, তার মানে এই পলিসিটা আপনি সেদিন যেটা পড়লেন কেউ ড্রাফট করে দিচ্ছে, আপনি এটা জানেনই না। আপনি জানলে এই পলিসি যদি করার সাথে বাংলাদেশ আমিরে জামাত 7000 কিলোমিটার রান করছে এই ইলেকশনে, কোথাও তো এরকম কোন কথা বলেননি। কারণ ওই পলিসিটার সাথে তিনি সংযুক্ত ছিলেন। আপনাকে যদি বলা হয় যে এগুলো তো আপনি খুদ বা খুদে কথা বলতেছেন, আমরা ভালো কি নাই? হ্যাঁ অবশ্যই ভালো আছে, ভালো দিকগুলো বলতেছি আপনাকে। আচ্ছা, এই যে আবার প্রথম কথাটা এটাই বলি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আপনাকে বলি, এই গণ উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি যেভাবে ধারণ করি এবং বলি, তাদের দুইটা আদর্শ, একটা হচ্ছে ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ইসলামকে রক্ষার অবস্থান। এই অবস্থায় তো আজকে বিএনপি নাই, সেই জায়গায় তো আমার দুঃখ। আমি তো বিএনপিকে সমর্থন করতে চাই, বিএনপি ভালো আদর্শিক যে আজকে আমাদের দেশে সার্বভৌমত্ব কেন টিকে আছে জানেন? কেন শহীদ রাষ্ট্রপতি সেদিন শহীদ হলেন? কেন আমি সবসময় বলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান? কেন তালপট্টি দ্বীপ সেদিন দিতে চায়নি সে? সেদিন আমার নেভির সবাইকে পাঠানো হলো তালপট্টি দ্বীপ উদ্ধারের জন্য। এগুলো কেন করছেন? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই জায়গা থেকে আপনি চলে আসলেন। আপনি একজন চেয়ারম্যান আজ পর্যন্ত বলতে পারলেন, আজ ভোটের আগের দিন কার ইশারায় আপনি আসতে পারেননি আর কার ইশারায় এসেছেন, আজ পর্যন্ত এটাই পরিষ্কার করতে পারেননি। সেই ধোঁয়ার সাথে আমরা সবাই বলতেছি যে আপনি ভারতের ইশারায় এসেছেন। মানে সেই যে প্রশ্নগুলো তুললেন তা কি ভোটের মাঠে না? ভোটের মাঠে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, এই যে জুলাই সনদ, এটা কি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা অবিস্মরণীয় দলিল। এইগুলো কি ভোটের মাঠে প্রভাব পড়বে মনে করছেন? এটা তো ভোটের মাঠে, কারণ এই যে দলিল, যে আপনার যে জুলাই সনদের দলিলটা, এই জুলাই সনদের দলিলের সাথে কি মিলিত? 1400 লোকের আত্মাহুতির রক্ত, এটা ভারতীয় আধিপত্যবাদের। আমরা কি বলতেছি? আজাদি। সমস্ত জায়গায় বাংলাদেশ জামাত ইসলাম যে কি বলতেছে, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। যদিও এবছর সংসদে তিনি থাকবেন কিনা এখনো আমরা নিশ্চিত নই শাম্মী আপা, তারপরও একটু যাই। সেটি হচ্ছে যে
এখন পর্যন্ত আজকে যদিও প্রধান উপদেষ্টা তার ভাষণে সম্ভবত ওনার এটি নির্বাচনের আগে শেষ ভাষণই হওয়ার কথা, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে রেখে কেন্দ্রে যান, ফলাফল যাই হোক মেনে নেওয়ার আহ্বান, এই মেনে নেওয়ার কথা সবাই বলে। তো সেক্ষেত্রে বিএনপি তো একাধিকবার রাষ্ট্র পরিচালনা, চারবার রাষ্ট্র পরিচালনার দল, ফলাফল যদিও রয়টার্সের হিসেবে বলছে যে নির্বাসন জীবন কাটিয়ে তারেক রহমান ক্ষমতার দ্বার প্রান্তে, কিন্তু বিপরীত যদি জনগণের ভোটে রায় হয়, কতটা আসলে বিএনপি মেনে নিতে পারবে? দেখুন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা জনগণের উপরে সবসময়ই ভরসা করেছি যে জনগণই হচ্ছে মূল ক্ষমতার উৎস, ঠিক আছে? তো জনগণের উপরে যেহেতু আমাদের বিশ্বাসটা আছে, আমরা এটা বিশ্বাস করি যে জনগণ, আমরা সবসময় বলে এসেছি গত 15 বছরে যে আওয়ামী লীগের যে রেজিমটা গেল, এই রেজিমে আমরা বারবারই এটা বলেছি যে মানুষ যদি নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে তাহলে সেই ভোটটা আমাদের পক্ষে আসবে, কারণ জানি মানুষ আমাদেরকে ভালোবাসে এবং পছন্দ করে। আপনি জানেন যে যেমনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই, তার জীবন দিয়ে লড়ে গেছেন, ঠিক আছে? এবং তিনি শেষ পর্যন্ত তিনি এটা বলবো তিনি চলে গেলেন আমাদেরকে রেখে, কিন্তু আমরা এখনো তাকে হৃদয়ে ধারণ করেই এগিয়ে চলছি। তো এই যে সময়টা, দীর্ঘ সময় উনি গণতন্ত্রের জন্য লড়াই করলেন, এই লড়াইটা জনগণের জন্যই, এবং উনি বলেছেন যে এই দেশ এবং দেশের মানুষই আমার স্বজন, এইটাকে রেখে আমি কোথাও যাব না। তো যেই স্বজনদের জন্য উনি দেশ ছেড়ে গেলেন না, সেই স্বজনরা তো ওনাকে বিমুখ করবে না, ওনার দলকে বিমুখ করবে না। কিন্তু দলের আমরা প্রায় 100-র মতো কিন্তু এখনো বিদ্রোহী প্রার্থী আছে। আজকেও আমরা দেখেছি অনেকে লাভ লোকসানের হিসাব করে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ওভারঅল প্রভাব পড়বে না। ওভারঅল যেটা হচ্ছে, আমরা যেটা মনে করি যে আমাদের দল থেকে যেই প্রার্থীকে মনোনীত করা হয়েছে, সেই প্রার্থীকে জিতে নিয়ে আসার জন্য আমাদের নেতাকর্মীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, এবং আমরা নিশ্চিত এটা রয়টার্সের বিষয় না, এটা হচ্ছে জনগণ আমাদেরকে ভোট দেবে, এটা আমরা বিশ্বাস করি। সেই ভোট যদি তারা নির্বিঘ্নে দিতে পারে, চোখ তুলে না নেওয়া হয়, যদি সিল বানানো না হয়, লক্ষ্মীপুরে যেটা ওনাদের এক নেতা সিল সহ ধরা পড়েছে, এই ধরনের কোনো বাজে কাজ যদি সংগঠিত না হয়, সত্যিকার অর্থেই যদি ভোটাররা ভোট কেন্দ্রে যায় এবং ভোট দেয়, সেই ক্ষেত্রে বিএনপির বিজয় ঠেকিয়ে রাখার কোনো সুযোগ আছে বলে কিন্তু সেই বিএনপি কে জিয়ার আদর্শের নেই বলছেন, সেই বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে যা বলছেন, জানি না, মানে ওই আমার সহ আলোচক যিনি আছেন, ওনাকে আমার মনে পড়ে না যে 5ই আগস্টের আগে ওনার সঙ্গে আমি কোনো টক শো করেছি বা কোথাও ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। 5ই আগস্টের পরেই উনি এসছেন, উনি এখন এই কথাগুলো বলতে পারছেন, এখন অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু গত 17 বছর ধরে আমরা যারা লড়াই করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি, আমরা জলকামানের সামনে দাঁড়িয়েছি, মৃত্যুর পরোয়া করিনি, আমরা বাড়িতে ঘুমাতে পারিনি, আমরা মানে আমাদের নেতাকর্মীরা ক্ষেতের মধ্যে রাত কাটিয়েছে, হাওয়ারে রাত কাটিয়েছে, আমাদের নেতাকর্মীরা জেল খেটেছে, গুম হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে এই গণতন্ত্রের জন্য। সুতরাং তখন এই ব্যারিস্টার সাহেব কোথায় ছিলেন? ওনার তো এখন উনি বড় বড় কথা বলছেন, তখন তো ওনাকে আমি দেখিনি। তখন দেখতে পারলে ভালো হতো, এরকম শক্ত শক্ত কথা বললে আরও ভালো হতো, কিন্তু এখন বলতে পারছেন কেন? কেননা আমরা লড়াইটা লড়েছি বলেই আজকে উনি কথা বলতে পারছেন, ঠিক আছে? তা আমার মনে হয় ওই জায়গায় না যেয়ে আমরা চেষ্টা করি, আর কালকের দিনটাই তো আছে, পরশু দিন সকাল থেকে ভোট শুরু হবে, সুতরাং এই ভোটটা যাতে সুন্দরভাবে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তার ভোটটা, মূল্যবান ভোটটা তিনি যে প্রার্থীকে পছন্দ করেন সেই প্রার্থীকে দিতে পারেন, সেই ব্যবস্থাটা যাতে একটা স্ট্যাবল যাতে থাকে, এখানে কোনো অস্ত্রধারীরা কারো চোখ তুলে না নিতে পারে, কোনো জাল সিল বানিয়ে মানে ভোট রিগিং না করতে পারে, এগুলো যাতে না করতে পারে, সেই ব্যবস্থাটা যদি সরকার গ্রহণ করেন তাহলেই সেটাই বরঞ্চ বাংলাদেশের জন্য ভালো হবে, বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে। স্বনির্ভর বাংলাদেশের কথা বিএনপি সেই স্বপ্ন আবার দেখাচ্ছে, ঠিক আছে? শাহরিয়ার ভাই যে প্রশ্ন, বিএনপি এটাও বলেছে, উনি বলেছেন যে জিয়ার আদর্শে বিএনপি নাই কেমনে? বিএনপি বলেছে খাল খনন কর্মসূচি বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এটা আবার পুনরায় চালু করবে, কেননা তারা টেকসই উন্নয়নে বিশ্বাস করে। টেকসই উন্নয়নটা যাতে হয় সেই জন্য এগুলো আস্তে আস্তে গ্রাম সরকার করা হবে টেকসই উন্নয়নের জন্য, খাল খনন করা হবে নদীর নাব্যতা বৃদ্ধির জন্য। কিন্তু উনি কিন্তু ইশতেহারের বিভিন্ন খুঁত উনি মানে বের করছেন। ভালো, ওনারা তো আমাদের বন্ধু, আমাদের সমালোচনা করবেন, আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখাবেন। উনি পিজের কথা বলেছেন, মেডিকেলের কথা বলেছেন, দিনাজপুরের আমের কথা বলেছেন, তো সেগুলো দায়িত্ব পেলে তো বিএনপি এগুলো বিএনপির পরিকল্পনা, বিএনপি এগুলো বাস্তবায়ন করবে। ওনারা তখন দেখবেন এগুলো একটা মেডিকেল থাকলে আরেকটা করা যাবে না, এরকম কোনো নিয়ম নীতি পৃথিবীর কোথাও নাই। আরও 10টাও করা যেতে পারে যদি আপনার সেই ক্যাপাবিলিটি থাকে, আপনি সেটা করতে পারেন। যদি আপনার সেখানে সেই জায়গা থাকে, সেই মানুষ থাকে, সেই ছাত্র থাকে যারা পড়তে চায়, তো সেটা আপনি করতে পারেন, সেটা আমি দোষের কিছু দেখি না। ওনারা আমাদের সমালোচনা করবেন, এই সমালোচনা নিয়ে আমরা আরও দূরে এগিয়ে যেতে চাই। এই সমালোচনাগুলো যাতে গঠনমূলক সমালোচনা হয়, আমাদের ভুল থাকলে আমরা সেগুলো শুধরে নিয়ে আমরা যদি বাংলাদেশের মানুষ আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা সেই সরকারটাকে আমরা সেইভাবে পরিচালনা করতে চাই, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চাই আমরা। শাহরিয়ার ভাই, আপনার কাছে আসি, সেটি হচ্ছে আপা যেটি বললেন, বেশ কিছু অভিযোগ, তার সাথে তার দলের স্ট্যান্ডিং কমিটি নজরুল ইসলাম খান, যিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, পিসিতে গিয়েছিলেন, জাল সিল বানানো, জাল ব্যালট ছাপানোর অভিযোগ করেছেন,
বোরকা মানে বিভিন্ন কাপড়ের বানানো হচ্ছে অভিযোগ করেছেন, এবং এগুলো মানে দমন করার জন্য তিনি ইসির প্রতি আহ্বান জানিয়েছেন। আপনার বক্তব্য একটু শুনতে চাই। আচ্ছা, প্রথমে আপাকে বলে নিই, এই আমাদের বললেন না যে দেখেন ৭৫ নম্বর ক্লজ জুলাই সনদের, রাজনৈতিক দলসমূহ দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন দেবে না। তার মানে ঋণ খেলাফিদেরকে মনোনয়ন না দেওয়ার জন্য আপনি কিন্তু জুলাই সনদে সাইন করলেন, এবং আপনি ৪৫ জনকে ঋণ খেলাফিকে আপনি মনোনয়ন দিলেন, আর লোক ছিল না। এবং আপনি আজকে অ্যাপিলেট ডিভিশন 3টা জায়গার ইলেকশনের রেজাল্ট যাতে পাবলিশ না হয় এই ঋণ খেলাফিদের জন্য, সেই জন্য কি করলেন, অর্ডার পাস করে দিলেন। সেখানে ইলেকশন হবে, কিন্তু এনারা জিতলে সেই ইলেকশনে কি হবে না, রেজাল্ট পাস হবে না। তাহলে আপনি জেনে শুনে আপনি একটা কি দিচ্ছেন, ইস্তেহার দিচ্ছেন। আপা যেটা বললো খাল খনন, খাল তো সত্যি জিয়াউর রহমান যে খাল খনন করছে, আজকে ওনাদের খাল খনন কর্মসূচিটা প্র্যাকটিক্যাল না, কারণ এটা বোধহয় ভাই খুব সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়ে দিছে, গাছ লাগানো এবং খাল খনন রেজ্জাকি ভাই, যে প্রতিদিন কতখানি খনন করতে হবে। দুর্ভাগ্য কি এখানে এটা নাই যে আমি ফারাক্কার জন্য আমার উত্তরবঙ্গের সমস্ত নদী শুকায় যাচ্ছে, আমার সেজন্য চাঁপাইনবাবগঞ্জে আমার ব্যারেজ করা দরকার, যেটাই সরকার করতে চেয়েছিল। সেই ব্যারেজ করবেন কি করবেন না সেটা এখানে নাই। আমার নদী সংস্কারের জন্য ফারাক্কা ব্যারেজ করবেন কি করবেন না এই পারে, সেটা নাই। আপনি বলছেন যে যে করে হোক যে কোনো মূল্যে, রংপুরে কি হয়েছিল আপনার হচ্ছে তিস্তা কর্মসূচিতে, আজকে জামাতে ইসলাম কি বলছে যে প্রথম দিন প্রথম কাজই হবে তিস্তা কর্মসূচি চীনের মাধ্যমে বাস্তবায়ন করা। বিএনপি এখন পর্যন্ত তারা বাস্তবায়ন করবেন, কিভাবে করবেন, কেমন করে করবেন, কবে করবেন, শোনেন না, তিনি অগ্রাধিকারের কথা বলেছেন। এইখানে তো ওই জন্য বললাম জুলাই সনদের মতো অগ্রাধিকার না, কিছু জিনিস আছে কি, আপনাকে আপনার ফরেন পলিসি কি হবে, আপনার ইকোনমিক পলিসি কি হবে, আপনার ট্যাক্স কিভাবে হবে, এই জায়গাগুলো তো পরিষ্কার থাকতে হবে। আমি বলে দিলাম কালকে থেকে সবার বাড়ি 10 তলা করে দিব, ইট সাউন্ডস গুড, কিন্তু ইটস ইমপ্র্যাকটিক্যাল। আজকে ওনারা যে কথা বলতেছেন, আজকে কি ট্যাক্স আবার বাড়াবেন? আপনি এই ফ্যামিলি কার্ডের কথায় আসেন, 4 কোটি লোককে যদি আপনি ফ্যামিলি কার্ডে 2,500 টাকা করে দিতে থাকেন, কত টাকা প্রয়োজন? আমাদের যেখানে 7 লক্ষ কোটি টাকা হচ্ছে আমাদের কি টোটাল বাজেট, তার মধ্যে যদি 4 লক্ষ কোটি টাকা আপনি ফ্যামিলি বাজেটে দেন, তাহলে অন্য কাজগুলো করবেন কি দিয়ে? তাহলে আমার আবার দেখেন, আমার যে ট্যাক্স ওঠে সর্বোচ্চ ওঠে 4 লাখ কোটি টাকা, তো 4 লাখ কোটি টাকা যেটা উঠলো সেটা আপনি দিয়ে দেন। তাহলে প্রতি বছর যদি আপনি লোন করতে থাকেন ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে, তাহলে আপনার ডলার আজকে আছে কত, 122 টাকা, তো এটা 2 বছরের মধ্যে চলে যাবে 220 টাকা। আপনার ব্যবসা করতে হবে না, আপনাকে ভিক্ষার থালি নিতে হবে। ওই জায়গাতে সম্মানটা কেন করি দেখেন, বেগম খালেদা জিয়ার সময় মনে আছে কারেন্ট ছিল না, আপনার যদি মনে থেকে, সে থিঙ্কিং কম্প্রোমাইজ করেননি। কিসে কম্প্রোমাইজ করেননি? যেটা শেখ হাসিনা এসে প্রথম টাকাটা মেরে দিল কোথায় থেকে, কুইক রেন্টাল দিয়ে, কুইক ইনকামের পথ দিয়ে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দিচ্ছি, কিন্তু কি হচ্ছে, আমার ব্যক্তিগত টাকা কামাই করে নিচ্ছি। আজকে আমি বলতে খুবই ব্যর্থ হচ্ছি, আপা এটা বলতে ভালো, যে দলের প্রধান তার নিজের ইনকামের সোর্স মানুষকে বলতে পারে না, তার সম্পদের অ্যাকচুয়াল বিবরণ দিতে পারে না, যে গত 17 বছর এইভাবে রাজকীয় জীবন ইউকেতে পালন করলো, কিভাবে কোথায় থেকে সেই অর্থ সংস্থান হলো, যেখানে শহীদ রাষ্ট্রপতি একজন সৎ নির্ভীক আমাদের সম্মানিত প্রাণের রাষ্ট্রপতি, যিনি এই দেশকে জীবন দান করছেন, তার সন্তান কিভাবে 17 বছর এরকম একটা লাক্সারিয়াস বিলাসী বাসায় থেকে জীবন অতিবাহিত করলেন, তার কোনো এক্সপ্লানেশন দিতে পারেন না। তার হাতে কি এই দেশ সেফ? এই জনগণ যারা ভোট দিতে যাবেন কার হাতে এই দেশকে তুলে দিবেন? এই দেশকে তার হাতেই তুলে দিবেন যে আমার আপনার ব্যথা বোঝে। কেন আমি তখন ওই উদাহরণগুলো দিলাম, যে উদাহরণগুলো দিলাম এই কারণে আপনি তো ওই মানুষের সাথে কানেক্টেড হতে হবে। কানেক্টেড দেখেন, আপনার এই কথা বলি, গান্ধীর কাছে নেহরু এসে বললো আমি কংগ্রেস করতে চাই, তো গান্ধী কি বলছিলেন নেহরুকে জানেন? যে তুমি ভারতের প্রতিটা গ্রামে যদি তুমি পদধূলি দিতে পারো, তারপরে এসে তুমি কংগ্রেসে যোগ দিতে পারবা। উনি এই প্রতিটা গ্রামে ভিজিটে যে 3 মাসের মধ্যে তার জন্ডিস হয়ে গেল, মৃত্যুপন্ন হয়ে গেল, তাকে ইংল্যান্ড নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য। তারপর ফিরে সেখান থেকে বললো আমি এখন জয়েন করি, আমি অসুস্থ ছিলাম, বললো না তুমি সবগুলো ঘুরে আসবা। এবং তার উপরে কিন্তু সমস্ত গ্রামের উপরে কিন্তু ডিসকভারি অফ ইন্ডিয়া বইটা লেখা। এইরকম নেতৃত্ব আমরা চাই। আমাদের আমিরের জামাত, বাংলাদেশ জামাতে ইসলামের আমিরের জামাত কোন গ্রাম কোন জায়গায় যায়নি। আমরা একটা এমন একটা লোককে চাই যার ভিশনটার সাথে প্র্যাকটিক্যালিটি থাকবে। আমরা 53 বছর তো এই দেশ দেখতে চাইনি, ক্ষুধা মন্দা এই অনাহারে থাকা দেশ কেন দেখবো? কেন দেখবো আমরা দুর্নীতিবাজ যারা টাকা নিয়ে টাকা দেয়নি, দেশের টাকা পাচার করছে, তাদেরকে নমিনেশন দেওয়া হবে? এখানে আমি একটু যদি প্রশ্ন করি, 1 মিনিট একটু উত্তর দিবেন আপনার কাছে যাওয়ার আগে। তা হচ্ছে যে দেশে তো আইন আছে, আদালত আছে, আপনারা আদালত পরিচালনা করছেন, বড় বড় আইনজীবী, তাহলে সে আদালতের জায়গা থেকে তারা কি করে মুক্তি পেল, নির্বাচনে যেতে পারলো? আচ্ছা, আদালতের জায়গা দায়বদ্ধতা আপনাদের নেই? আপনাকে এখন একটা জিনিস বলি, আদালতের জায়গা থেকে তো মুক্তি পায়নি বলে তো 3টা কি বললাম, অ্যাপিলেট ডিভিশনে যে কয়টা গেছে ঝুলিয়ে দেওয়ার জন্য তাদের কি রেসপন্সিবিলিটি নেই? কাদের? আপনি যারা তাদেরকে নির্বাচন করতে দিলেন, নির্বাচন কমিশনের জন্য তো আমরা বললাম যে নির্বাচন কমিশন কিছু কিছু ক্ষেত্রে দ্বিচারিতা করছেন।
যেমন আপনি যার কথা বললেন, যার স্টেটমেন্ট, এর ওই দিনে আরেকটা হিয়ারিং ছিল, সেটা হচ্ছে চিটাগাঙে আসলাম সাহেবের 2200 কোটি টাকা লোন। তারটা আমরা সবাই বললাম ঋণ খেলাফি। ইলেকশন কমিশন কি করলেন, তারটা অ্যালাউ করে হাসতে হাসতে বললেন, পরের দিন পয়টা নিউজে আসছে টাকাগুলো দিয়ে দিয়ে। তাহলে সেখানে তো আপনারাও ব্যর্থ, রাজনৈতিকভাবে আপনারা আমরা সেখানে বললাম পারেননি। না, পারিনি তো। আপনি এটা রাজনৈতিক সদিচ্ছা খালি থাকলে হবে না, আপনি দলের নমিনেশন দিচ্ছেন। আমি বিএনপিকে অন্য রাজনৈতিক দল আমি আপিলে যে ঠেকাতে পারি, কিন্তু যখন একটা নির্বাচন কমিশন সেই জায়গায় কিছু জায়গায় কম্প্রোমাইজ হয়ে যায়, তখন দেশের আপনার মানে রাজনৈতিক দলের নেতা হিসাবে আপনি ব্যর্থ। অনেক ধন্যবাদ।